সাঁতার না জানা একটা মানুষ মাঝ সমুদ্রে পড়ে গেলে শেষ মুহূর্ত অবধি সে খড়কুটোকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। পশ্চিমবঙ্গের রাজনীতি শুধু নয়, ভারতীয় রাজনীতিতে মমতা ব্যানার্জির অবস্থাটা সেই মানুষটার মতো, যিনি ভারতীয় রাজনীতিতে সেই খড়কুটোগুলো খুঁজে বেড়াচ্ছেন, যেগুলোকে আঁকড়ে ধরে তিনি বাঁচতে পারবেন। কালকে শহীদ দিবসের অনুষ্ঠানে মমতা ব্যানার্জি যে কথাগুলো বললেন, তাতে অন্তত সেটাই মনে হয়েছে। তিনি হঠাৎ করে দিল্লিতে ছাত্র আন্দোলন এবং ককরোচ পার্টির আন্দোলনে তিনি যাবেন, এই রকম দাবি জনসমক্ষে করলেন। এবং দিল্লিতে যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে তিনি নৈতিক সমর্থন এর আগেই জানিয়েছিলেন। এই পুরো ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় রাজনীতিতে নতুন মোড়ের জন্ম হয়েছে এবং মনে করা হচ্ছে যত মোদী বিরোধী শক্তি আছে, সেই শক্তিগুলো একজোট হতে চাইছে ককরোচ পার্টির এই ছাত্র আন্দোলনকে সামনে রেখে। দরকার হলে ককরোচের প্রোগ্রামে আমি নিজেও যাব, কারণ আমাদের সমর্থন প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে। আর সবাই মিলে আমরা যদি রাস্তায় নামি, আপনারা জেনে রাখুন, যেমন কালকে বিজেপি নেতা পালিয়েছেন, এখান থেকেও সব কটাকে পালাতে হবে, পালিয়ে মুখ রক্ষা করতে হবে। এবার এখানেই উঠে যাচ্ছে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমত, দিল্লিতে যে আন্দোলন হচ্ছে, সে আন্দোলনটি কেন হচ্ছে? সেই আন্দোলনটি হচ্ছে নিটের প্রশ্নপত্র লিক হয়ে গেছে, সেই লিকের বিপক্ষে একদল ছাত্র প্রাথমিকভাবে জড়ো হয়েছিলেন এবং আমাদের দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি করার জন্য। এবার প্রশ্নটা হলো শিক্ষা, প্রশ্নটা হলো প্রশ্নপত্র ফাঁস, প্রশ্নটা হয়ে যাচ্ছে দুর্নীতির। এবং সেই পার্টিকুলার তিনটি বিষয়ে কে সমর্থন যোগাতে চাইছেন? মমতা ব্যানার্জি, যিনি 2011 থেকে ক্ষমতায় এসে 2026 অব্দি শেষ 15 বছরে একটা এসএসসি ঠিক করে কন্ডাক্ট করতে পারেননি। তিনি প্রশ্নপত্র ফাঁস নিয়ে নৈতিক সমর্থন জানাচ্ছেন কাকে? ককরোচ পার্টিকে। এবং ককরোচ পার্টির একাধিক সদস্য সেটা নিয়ে উত্তাল উদ্বেলিত, কারণ মমতা ব্যানার্জির মতো লিডার নাকি সেটাতে সমর্থন জানিয়েছেন। এবার 2011 থেকে 2015 বঙ্গ সমাজে শিক্ষক নিয়োগ, তার দুর্নীতি, প্রশ্নপত্র, সেটা কিভাবে হয়েছে একটু ফিরে দেখা যাক। প্রথমত, আজকে মমতা ব্যানার্জি সরকারের পতনের পিছনে যে কারণগুলো সকলের আগে উঠে আসে, তার মধ্যে প্রধান কারণ হলো শিক্ষক নিয়োগ দুর্নীতি। এই দুর্নীতি যেভাবে প্রাতিষ্ঠানিকভাবে সংগঠিত করা হয়েছে, তার কোনো ক্ষমাই এই মুখ্যমন্ত্রীকে আজকের দিনে দাঁড়িয়ে, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আজকের দিনে দাঁড়িয়ে করা যায় না। প্রথমত, তিনি টাকার বিনিময়ে চাকরি দেদার বিলি করেছেন এবং তার নেতৃত্বে যে নেক্সাস এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৈরি হয়েছিল, যার ভুক্তভোগী আজকে কয়েক হাজার মানুষ। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেছে 26,000 শিক্ষকের। প্রাথমিক, গ্রুপ ডি, 11, 12 বিভিন্ন জায়গায় মামলা এখনো বিচারাধীন এবং সেগুলোর শেষ পরিণাম কি হবে কেউ জানে না। মুখ্যমন্ত্রী শুধুমাত্র, মানে সে সময়ের মুখ্যমন্ত্রী শুধুমাত্র শিক্ষামন্ত্রীকে দিয়ে এই কাজকর্মগুলো করিয়েছিলেন তা নয়, তিনি মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠক ডেকে ব্যতিক্রমী চাকরির পোস্ট তৈরি করেছিলেন। এর ফলে যেটা হয়েছিল তা হলো, তিনি চেয়েছিলেন যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি যেন থাকে, পাশাপাশি যারা চাকরির জন্য আন্দোলন করছে তাদেরও একটা ব্যাকডোর দিয়ে ঢোকার একটা ব্যবস্থা তিনি করতে চেয়েছিলেন। কিন্তু আলটিমেটলি কোর্টের নির্দেশে সমস্ত কিছুই কিন্তু তার বিফল হয়ে যায়। এমনকি সে সময় যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, এখন পরিস্থিতি যে জায়গায় গেছে, তাদেরকে সেই টাকা ফিরিয়ে দিতে হবে এবং প্রায় 12% হারে সুদ দিতে হবে, এই রকম একটি নির্দেশিকা কিন্তু বিচারপতিরা দিয়েছেন। যে মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক সমাজকে রাস্তায় বসিয়েছিলেন, যে মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের অনশনকে শুধুমাত্র দুর্গাপুজোর কার্নিভেলের জন্য ঢেকে দিয়েছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রশ্নপত্র লিক নিয়ে নৈতিক সমর্থন জানাতে দিল্লিতে ছুটে যাবেন। সেটাই তো ভাবনার অদ্ভুত একটা বিষয়। অর্থাৎ এই মমতা ব্যানার্জি শেষ 15 বছরে কি করেননি? প্রথমত, এসএসসি একটাও ঠিকঠাকভাবে কন্ডাক্ট করতে পারেননি। এসএসসির প্রশ্নপত্র, আমি এই গভীরেই ঢুকলাম না, কারণ প্রশ্নপত্রের বাইরে বৃহত্তর যে প্রশ্নটি উঠে এসেছিল তা হলো ওএমআর শিট। পরীক্ষাধীন যে ওএমআর শিট ছিল, যে পরীক্ষা ছাত্রছাত্রীরা যে ওএমআর এ পরীক্ষা দিয়েছেন, সেই ওএমআর শিটই গায়েব করে দিয়েছিল এই সরকার। এবং এই ওএমআর শিটকে কেন্দ্র করে একাধিক বাহ্যিক কোম্পানিকে ইনভলভ করেছিল এই মমতা ব্যানার্জি সরকার। এবং নাইসা নামক এক কোম্পানিকে দিয়ে ওএমআর তৈরি করে সেই ওএমআর এর অস্তিত্ব এখন কোথায়, সেই প্রশ্নচিহ্নই উঠেছিল এই মমতা ব্যানার্জি সরকারের আমলে। সিবিআই কিছু ওএমআর কে উদ্ধার করেছিল
কিন্তু বাকি ওএমআর এখনো নাকি পাওয়া যায়নি, এবং এসএসসির কাছে নাকি ওএমআর নেই। সিবিআই একতরফা ওএমআর জোগাড় করেছিল। যারা এর দায়িত্ব নিতে পারত সেই মন্ত্রী পরিষদরাই কেউ অ্যাকাউন্টেবিলিটি নিতে চায়নি। পরবর্তীকালে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হন। তিনি কিছু ক্ষেত্রে একটু ডেসপারেটনেস দেখিয়েছিলেন, কিন্তু আলটিমেটলি তিনি পার্থ চট্টোপাধ্যায়ের যে দুর্নীতি, সেই দুর্নীতিকে ঢাকার চেষ্টা করেও শেষ অবধি ব্যর্থ হন এবং কোর্টের নির্দেশে মুখ থুবড়ে পড়ে এসএসসি, শিক্ষা দপ্তর, মুখ্যমন্ত্রী স্বয়ং। সেই তৃণমূল পার্টির সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি নিয়ে কথা বলছেন? নিট এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে কথা বলছেন। তিনি বলতেই পারেন, কিন্তু আন্দোলনে যোগ দেওয়ার জন্য তার অবস্থান কি এই মুহূর্তে আগের মতো জোরালো আছে? মানে যিনি নিজেই দুর্নীতির পৃষ্ঠপোষক, নিজেই দুর্নীতি ধারক ও বাহক, যিনি আমাদের রাজ্যের 15 বছরে একটা এসএসসি ঠিক করে কন্ডাক্ট করতে পারেননি, যার জন্য কয়েক লক্ষ শিক্ষিত বেকার যুবক রাস্তায় ধর্ণা দিতে বাধ্য হয়েছিল, তিনি নৈতিকভাবে সমর্থন জানাচ্ছেন নিটের প্রশ্নপত্র লিকের বিষয়টাতে। এবং ভাবলে অবাক লাগে, চারিদিকে কারোর কোনো প্রতিবাদ নেই। প্রথমত এই আন্দোলন, ছাত্রছাত্রীদের আন্দোলন, এই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ক্যারেক্টার যদি ঢুকে যায়, তাহলে আন্দোলনটি ইটসেলফ দুর্নীতিগ্রস্ত এক মানুষের সংস্পর্শে দুর্নীতিযুক্ত একটি আন্দোলনে পরিণত হতে পারে। কারণ পচা আলু সংস্পর্শে এলে একটা আলুর বস্তা সম্পূর্ণভাবে পচে যেতে পারে। দ্বিতীয়ত, কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটাই দৈন্য দশা, তিনি হঠাৎ করে বলে বসলেন আমরা সমস্ত পার্টি মিলে জোট করব। অর্থাৎ তিনি প্রকাশ্যে বিজেপির বিপক্ষে বামেদের, কংগ্রেসের এবং বাকি যে টুকরো টাকরা পার্টি আছে তাদেরকে নিয়ে একটি শক্তিশালী জোট তৈরি করতে চাইছেন বাংলার রাজনীতিতে। একবার ভাবুন, যে মমতা বন্দ্যোপাধ্যায় আলটিমেটলি রাজ্যটাকে বিরোধী শূন্য করতে চেয়েছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন চাইছেন বিরোধী রাজনৈতিক পরিসরকে শক্তিশালী করতে, বাম কংগ্রেসকে নিয়ে জোট তৈরি করতে। আমরা সারা ভারতবর্ষে ইন্ডিয়া জোট নিয়ে লড়াই করি, বাংলাতেও করি। আমার কারো প্রতি কোনো ইগো নেই, আমার কারো প্রতি কোনো গ্রিভ্যান্সেস নেই। এখনো যদি বিবেকের জাগ্রত চেতনা থাকে, তাহলে মনে রাখবেন সবাইকে এক হয়ে লড়া দরকার। আগামী দিন বাংলায় সবাই মিলে জোট আমরা করবার চেষ্টা করব, না করলেও ইন্ডিয়ান অ্যালায়েন্স আমরা একসাথে চলবো। পৌরসভা নির্বাচনে একটি মাত্র পুরসভা জিতেছিল কংগ্রেস, যার নাম ঝালদা পুরসভা। এবং সেই ঝালদা পুরসভায় যারা কংগ্রেসের হয়ে জিতেছিলেন, তাদের খুন করানো থেকে শুরু করে দলবদল সবকিছুর সঙ্গে জড়িয়ে গেছে তৃণমূল কংগ্রেসের নাম। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অঘোষিত বাণীটি ছিল রাজ্যটাকে বিরোধী শূন্য করো। পুরসভা থেকে পঞ্চায়েত সমস্ত জায়গায় তৃণমূলই থাকবে, তৃণমূল নেতাদের দাপাদাপি থাকবে, তৃণমূলের দৌরাত্মই থাকবে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে বিরোধী স্পেসকে শক্তিশালী করব বলে চিৎকার করলে একটু আটকে উঠতে হয়। শেষ 5 বছরে আমাদের রাজ্যে তৎকালীন বিরোধী দলনেতা একটি মিটিং করার জন্য, মিছিল করার জন্য কতবার কোর্টে গেছে জানেন? তার আইনজীবী একটি ইন্টারভিউতে আমাকে বলছিলেন, শেষ 5 বছরে এই সমস্ত কিছুর বিপক্ষে কোর্টে যেতে হয়েছে শুভেন্দু অধিকারীকে 500 বারের বেশি। শুধু এই সমস্যাটা বিজেপির বিপক্ষে হয়েছে তা কিন্তু নয়, বামেদের বিপক্ষে একাধিক ধারায় মিথ্যে মামলা রুজু করা হয়েছিল তৃণমূল সরকারের আমলে। মীনাক্ষী মুখার্জি বর্ধমানে আন্দোলন করছিলেন, তার বিপক্ষে মামলা রুজু করা হয়। কলকাতাতে সেক্টর 5-এ শিক্ষক দুর্নীতির বিপক্ষে এসএফআই আন্দোলন করেছিল, তাদের বিপক্ষে একগুচ্ছ মামলা রুজু করা হয়, যে মামলায় হয়তো এখনো হাজিরা দিতে হচ্ছে বাম এই নেতা মন্ত্রী কর্মীদের। ফলে শুধুমাত্র এই সমস্যাটা বিজেপির বিপক্ষে মমতা ব্যানার্জি সরকার করেছিল তা কিন্তু নয়। আজকের দিনে দাঁড়িয়ে যদি হিসেব করেন, তাহলে দেখবেন এই সমস্যা রাজ্যের সমস্ত বিরোধী দলগুলোকে কিন্তু পোহাতে হয়েছে শেষ 15 বছরে। শুধু তাই না, নওশাদ সিদ্দিকীর কথা আপনাদের মনে আছে? নওশাদ সিদ্দিকীকে 42 দিন ধরে জেলে থাকতে হয়েছিল। নওশাদ সিদ্দিকী, যিনি রাজ্যের একমাত্র আইএসএফ বিধায়ক ছিল, এমনকি বিজেপি বিধায়কদের বাইরে বেরিয়ে একমাত্র মুখ, যিনি বিভিন্ন ইস্যু নিয়ে বিধানসভায় গর্জে উঠতেন, সেই নওশাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য তাকে জেলের ঘানি টানিয়েছে এই মমতা ব্যানার্জি সরকার। সেই মমতা ব্যানার্জি আজকে যখন বলেন যে বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে তিনি জোট তৈরি করবেন, বিজেপির বিপক্ষে তিনি লড়াই করবেন, তখন তো চমকে উঠতে হয়। কেনই বা বিশ্বাস করবে মমতা ব্যানার্জিকে? যে মমতা ব্যানার্জি সুযোগ পেলে ছুরিটি মারতে পারেন পিছনে, সেই মমতা ব্যানার্জি সত্যি কি বঙ্গ রাজনীতি নয়,
ভারতীয় রাজনীতিতে বিশ্বাসযোগ্য নাম। ইন্ডিয়া জোটকে আজকে দুর্বল কে করেছে? দিনের পর দিন অভিষেক মঞ্চ থেকে কংগ্রেসকে দাগিয়ে দিয়েছেন। দিনের পর দিন মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী মুখ হিসাবে এস্টাবলিশ করতে গিয়ে তৃণমূল নেতা, মন্ত্রী, একাধিক সাংসদরা রাহুল গান্ধী সহ কংগ্রেস এবং বাকি বিরোধী দলগুলোকে লাগাতার আক্রমণ করেছেন। আজকে সেই মমতা ব্যানার্জি পাকে পড়ে কংগ্রেসের সাহায্য চাইছেন, সিপিএম এর সাহায্য চাইছেন এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর সাহায্য চাইছেন। তখন তো প্রশ্ন উঠবেই, যখন সময় ছিল, যখন তুমি শক্তিশালী ছিলে, তখন তুমি শক্তির অহংবোধে বিরোধী রাজনৈতিক দলগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছো। আর আজকে তোমার দল ভেঙে খান খান, তাই তুমি জোট বাঁধতে চাইছো নতুন করে মসনদ দখলের জন্য। ইতিহাস সাক্ষী আছে এই মমতা ব্যানার্জি দিনের পর দিন কিভাবে বিশ্বাসঘাতকতা করেছে তার বন্ধুদের সঙ্গে। আজকে কংগ্রেসকে তুলে দেওয়ার নেপথ্যে একমাত্র নাম আজও চর্চার আওতায় আসে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে তৃণমূলের শহীদ দিবস, যেটা নিয়ে কালকে রাজ্য রাজনীতি কার্যত উত্তাল হয়ে গেল, কিছুজন হাসলেন, কিছুজন শুনলেন, কিছুজন আবেগে ভাসলেন। এই এই পার্টিকুলার ইস্যুটি কিন্তু ছিল কংগ্রেসের নিজস্ব একটি ইস্যু। সেই বঙ্গ কংগ্রেসকে তুমি এতটাই ছোট করেছো, দিনের পর দিন ভেঙে ফেলতে সাহায্য করেছো। সেই শহীদ দিবস কিন্তু কংগ্রেসের নেতারা মহাজাতি সদনে পালন করতে বাধ্য হতেন এতদিন। সেই কংগ্রেসও এখন রাস্তায় নেমে প্রকাশ্য মঞ্চ তৈরি করে শহীদ দিবস পালন করলেন। অর্থাৎ এই মমতা ব্যানার্জিকে যখনই যে বিশ্বাস করেছে, তখনই কিন্তু তাদের পিছনে ছুরিটি মেরেছে যিনি আজকে জোট তৈরি করার কথা বলেছেন। অর্থাৎ যে দুটো দাবি সব থেকে বেশি আমাকে ভাবালো শহীদ দিবসের পুরো অনুষ্ঠানটা জুড়ে, তা হলো তিনি ককরোচ পার্টির আন্দোলনকে সমর্থন করছেন, অথচ নিজে একজন দুর্নীতিগ্রস্ত এবং শিক্ষক দুর্নীতির অন্যতম কারিগর। বঙ্গ শিক্ষক সমাজের আজকে এই অবস্থার জন্য একমাত্র দায়ী মহিলা ব্যক্তি, তারপরে তার পারিষদগণ আছে, এবং দ্বিতীয়টি হলো তিনি জোট তৈরি করার আহ্বান জানাচ্ছেন, অথচ যখনই জোট শক্তিশালী হওয়া শুরু করেছিল তখনই কিন্তু তিনি কংগ্রেসকে আক্রমণ করেছেন, বামেদের শূন্য করার চেষ্টা করেছেন, ঝালদা পুরসভার মতো একটি জায়গাকে দখল করে বিরোধী শূন্য রাজ্য তৈরি করার জন্য রাজনৈতিক মঞ্চ তৈরি করার চেষ্টা করেছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হয়তো উদারতা দেখাতে চাইছেন খোলা মঞ্চে, কারণ নিজে পাকে পড়েছেন, কিন্তু যখন তার হাতে ক্ষমতা ছিল তখন কিন্তু তিনি নিজেকে সর্বশের বা প্রমাণ করতে গিয়ে আজকে এই বিরোধী স্পেস নষ্ট করেছেন, শিক্ষক সমাজকে রাস্তায় বসেছেন। এবার মমতা ব্যানার্জিকে ক্ষমা করবেন কি করবেন না তা তো সাধারণ মানুষের ব্যাপার। এই মমতা ব্যানার্জিকে ভরসা করে ফের একবার বাম কংগ্রেস জোট করবেন কিনা সেটাও তো তাদের ব্যাপার। আমি শুধু দুটো চিত্র আপনাদের উদ্দেশ্যে রাখলাম, আপনারা বাকিটা কমেন্টে বলুন। মমতা ব্যানার্জি সত্যিই কি নৈতিকভাবে সমর্থন করার জায়গায় আছেন, কিংবা জোট তৈরি করার মতো শক্তিশালী জায়গায় আছেন? প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, শিবম দাসের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।